আজকে আমরা পড়ব চ্যাপ্টার 5 এর অ্যারেস্ট অফ পারসন সেকশন 54 থেকে 62। 54 এ বলছে আইডেন্টিফিকেশন অফ পারসন অ্যারেস্টেড, আর এটা ছিল আগে 54 এ অফ সিআরপিসি তে। ওয়্যার আ পারসন ইজ অ্যারেস্টেড অন আ চার্জ অফ কমিটিং অ্যান অফেন্স অ্যান্ড হিজ আইডেন্টিফিকেশনস বাই এনি other person or persons is considered necessary for the purpose of investigations of such offences. The court, having jurisdiction, may, on the request of the officer in charge of a police station, direct the person so arrested to subject himself to identifications by any persons or persons in such manner as the court may deem fit. তাহলে গ্রেফতারকৃত ব্যক্তির কি করে আইডেন্টিফিকেশন করব, আর কখন এই ধারাটা দরকার পড়বে আমাদের? যখন কোনো ব্যক্তি অপরাধের অভিযোগে গ্রেফতার হয়েছেন এবং তদন্তের স্বার্থে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিদের দ্বারা আইডেন্টিফিকেশন প্রয়োজন বলে মনে হয়। তোমরা অনেকেই টিভিতে দেখেছো হবে যে একটা আসামি ধরা হয়েছে কোনো মার্ডার কেসে এবং সেই আসামিটাকে পুলিশে ধরে এনেছে। সেই আসামিটাই হচ্ছে মেন ক্রিমিনাল কিনা তাকে শনাক্তকরণ করানোর জন্য যে উইটনেস থাকে বা যে চোখে দেখেছে বলে যে আমি দেখেছি, তাকেও নিয়ে আসে এবং সেই একই রকম ক্রিমিনালের মতন দেখতে 5-6টা লোককে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং যে উইটনেস থাকে যে বলে যে হ্যাঁ আমি একে দেখেছি একে মার্ডার করতে, তাকে বলতে বলে যে বলো এই 5 জনের মধ্যে কে। যদি সেই ঠিক করে বলতে পারে তখন ওটা কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ ও ঠিকঠাক শনাক্তকরণ করতে পেরেছে। এবং অনেক সময় এরকমও হয় যে কোনো কেসের 6 মাস পর ডেট পড়েছে বা 1 বছর পর ডেট পড়েছে, তো যে উইটনেস যে দেখেছে যে ক্রিমিনালটাকে তাকে যাতে ভুলে না যায় সেই কারণে তাকে যে আইডেন্টিফিকেশন প্যারেডও করা হয়, যাকে টেস্ট আইডেন্টিফিকেশন টিআইপি বলে থাকে, যাতে যে উইটনেস তার মেমোরিটা ফ্রেশ থাকে এবং মনে থাকে যে যে ব্যক্তি ক্রিমিনাল তার নাক নকশা কেমন। তাহলে আইনের ভাষায় কি বলছে যে কে নির্দেশ দিতে পারেন? আদালতে কোর্ট হ্যাভিং জুরিসডিকশন থাকবে, থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা মানে অফিসার ইনচার্জ থাকবে এবং তাদের আবেদনের ভিত্তিতে গ্রেফতারকৃত ব্যক্তিকে শনাক্তকরণের জন্য উপস্থিত হতে নির্দেশ দিতে পারেন কে? কোর্ট। এবার কিভাবে শনাক্তন হবে? আদালতে যেই পদ্ধতিকে উপযুক্ত মনে করবে সেই পদ্ধতিতেই কিন্তু আইডেন্টিফিকেশন করানো হবে, যাকে বলা হয় টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা টিআইপি। এবার এখানে একটা প্রোভাইজো রয়েছে, প্রোভাইডেড দ্যাট ইফ দ্য পারসনস আইডেন্টিফাইং দ্য পারসনস অ্যারেস্টেড ইজ মেন্টালি অর physically disabled, such process of identification shall take place under the supervision of a magistrate who shall take appropriate steps to ensure that such persons identifies the persons arrested using methods that persons is comfortable with, and the identifications process shall be recorded by any audio video electronics means। এখানে দেখো নতুন চেঞ্জ করে অডিও ভিডিওটা ঢোকানো হয়েছে, আগে সিআরপিসি তে ছিল না এটা। এবার এখানে কি বলছে যে যদি যে ব্যক্তি শনাক্তন করবে মানে যে আইডেন্টিফাই করবে সে হচ্ছে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ বা মেন্টালি চ্যালেঞ্জ, হয় না মানে অ্যাবনর্মাল টাইপের কেউ উইটনেস রয়েছে। ধরো এরকম সিনারিও যে কোনো এক বাড়িতে মার্ডার হয়েছে এবং তাদের যে বাচ্চা সে হয়তো মেন্টালি ফিজিক্যালি অ্যাবনর্মাল, ঠিক আছে, তো তার সামনে হয়তো মার্ডারটা হয়েছে। এবার যে মার্ডার করেছে তাকে চিহ্নিত করতে হবে, তাহলে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কিন্তু নিজে থেকে সাহায্য করতে পারে সেই অ্যাবনর্মাল বাচ্চাকে বা যে অ্যাবনর্মাল শাক থাকবে তাকে, এবং এটা টোটালি একটা অডিও ভিডিওর রেকর্ডের মধ্যে হবে, মানে সেই ও যখন আইডেন্টিফিকেশন করবে তখন সেটাকে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে সাধারণ ভাষায় বলছে যে এক্ষেত্রে আদালতের নির্দেশে টিআইপি হবে প্রতিবন্ধী শনাক্তকারী হলে, আর ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন এবং ভিডিও রেকর্ড হচ্ছে বাধ্যতামূলক। সেকশন 55 এ বলছে প্রসিডিওর উইন পুলিশ অফিসার ডেপুটি সাবঅর্ডিনেট টু অ্যারেস্ট without warrant। মানে বলছে when any officer in charge of a police station or any police officer making an investigation under chapter 13 requires any officer subordinate to him to arrest without a warrant otherwise than in his presence any persons who may lawfully be arrested without a warrant, he shall deliver to the officer required to make the arrested an order in writing specifying the persons to be arrested and the offence or other cause for which the arrested is to be made, and the officer so required shall, before making the arrest, notify to the persons
to be arrested the substance of the order and if so required by such persons shall show him the order। কি বলছে যে যদি কোনো পুলিশ অফিসার তার জুনিয়রকে বা ডেপুটি অফিসারকে বলে যে ওয়ারেন্ট ছাড়াই যে যাও তুমি একে গিয়ে ধরে আনো, তখন কিন্তু সেই পুলিশ অফিসার বা পুলিশ অফিসার ইনচার্জ তদন্তকারী পুলিশ কর্মকর্তার চ্যাপ্টার 13 অনুযায়ী তদন্ত করতে পারে। তার অধীনস্থ মানে সাবঅর্ডিনেট যে হবে, ঠিক আছে, মানে যে জুনিয়র হবে, কোনো কর্মকর্তাকে ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে কিন্তু নির্দেশ দিতে পারে। তখন লিখিত আদেশ দিতে হবে, সেই লিখিত আদেশ উল্লেখে থাকবে কাকে গ্রেফতার করতে হবে, কোন অপরাধ বা কারণের জন্য গ্রেফতার করতে হবে এবং গ্রেফতারের আগে করণীয় কি হবে যে যে ব্যক্তি গ্রেফতার করতে যাবেন তিনি গ্রেফতারযোগ্য ব্যক্তিকে লিখিত আদেশের একটা সারাংশ মানে অর্ডার যেটা থাকবে সেটা জানাবেন যে আমি কেন গ্রেফতার করতে এসেছি, কি জন্য গ্রেফতার করতে এসেছি। এবং যদি অভিযুক্ত দেখতে চান মানে যে অ্যাকিউজড পারসন, সে যদি দেখতে চাই যে দেখি কি ওয়ারেন্ট এনেছো আমার জন্য, কি লেখা আছে, তাহলে তাকে কিন্তু দেখাতে হবে সেই অর্ডারটা। সহজ ভাষায় বলছে যে মৌখিকভাবে বললে হবে না, লিখিত আদেশ লাগবে এবং অভিযুক্ত যদি চায় যে কি আদেশ রয়েছে সেটা কিন্তু তাকে অবশ্যই দেখাতে হবে। দিয়ে বলছে নাথিং ইন সাবসেকশন 1 শ্যাল অ্যাফেক্ট দ্য পাওয়ার অফ আ পুলিশ অফিসার টু অ্যারেস্ট পারসন আন্ডার সেকশন 35। এই বিধান পুলিশ কর্মকর্তার ধারা 35 অনুযায়ী নিজস্ব গ্রেফতারের ক্ষমতা কমায় না, ঠিক আছে, মানে তার সিনিয়র যাওয়া মানে যেই ক্ষমতা তার জুনিয়র যাওয়া মানে সেই একই ক্ষমতা, যেহেতু তার সিনিয়র তার জুনিয়রকে পাঠাচ্ছে। সেকশন 35-এ যেভাবে সরাসরি গ্রেফতার করার ক্ষমতা আছে তা একই থাকবে। এবার বলছে সেকশন 56 হেলথ অ্যান্ড সেফটি অফ অ্যারেস্টেড পারসন। ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য পারসনস হ্যাভিং দ্য কাস্টাডি অফ অ্যান অ্যাকিউজড টু টেক রিজনেবল কেয়ার অফ দ্য হেলথ অ্যান্ড সেফটি অফ দ্য অ্যাকিউজড। আমরা এতক্ষণে পড়েছি যে কে অ্যারেস্ট করবে, কিভাবে অ্যারেস্ট করবে, ঠিক আছে, কি পাওয়ারে অ্যারেস্ট করবে, কিন্তু এখন বলছে যে যাকে অ্যারেস্ট করা হবে তার হেলথ এবং সেফটিরও কিন্তু ধ্যান রাখতে হবে। যদি কোনো ব্যক্তিকে একটা পুলিশ অ্যারেস্ট করছে তাহলে যে অ্যারেস্ট করছে তার দায়িত্ব হচ্ছে সেই অ্যাকিউজড পারসনের হেলথ এবং সেফটির, আর যদি কোনো প্রাইভেট লোক অ্যারেস্ট করছে তাহলে সেই প্রাইভেট লোকের দায়িত্ব হবে তার হেলথ এবং সেফটির। অনেক সময় হয় না যে যেই অ্যাকিউজড পারসন তাকে ধরেছে এবার সে ভয়ের চোটে নিজেকেই মানে কি বলে নিজেই সুসাইড করে নিল কাস্টাডির মধ্যে, তো এরকম যেন না হয়, বা তার হয়তো অনেক গুরুতর চোট লেগেছে, এবার সে ডক্টরের কাছে দেখায়নি যে অ্যারেস্ট করেছে, তো সেখানে তার মৃত্যু হয়ে গেল, তো এরকম যেন কিছু না হয়, তাই হেলথ অ্যান্ড সেফটির কিন্তু ধ্যান রাখতে হবে। সেকশন 57-এ বলছে পারসন অ্যারেস্টেড টু বি টেকেন বিফোর ম্যাজিস্ট্রেট অর অফিসার ইন চার্জ অফ পুলিশ স্টেশনস। আ পুলিশ অফিসার মেকিং অ্যান অ্যারেস্ট উইদাউট আ ওয়ারেন্ট শ্যাল উইদাউট an unnecessary delay and subject to the provisions herein contained as to bail take or send the person arrested before a magistrate having jurisdiction in the case or before the officer in charge of a police station। তাহলে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা। মোট কথা বলছে যে গ্রেফতার করে দীর্ঘ সময় আটকে রাখা যাবে না, দ্রুত ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু সেই অ্যাকিউজড পারসনকে নিয়ে যেতে হবে সুরক্ষাভাবে। সেকশন 58-এ বলছে person arrested not to be detained more than 24 hours. No police officer shall detain in custody a person arrested without warrant for a longer period than under all the circumstances of the case is reasonable, and such period shall not, in the absence of a special order of a magistrate under section 187, exceed 24 hours exclusive of the time necessary for the journey from the place of arrest to the ম্যাজিস্ট্রেট কোর্ট ওয়েদার হ্যাভিং জুরিসডিকশনস অর নট। এখানে বলছে যে 24 ঘন্টার বেশি আটকে রাখা যাবে না। এবার কোন 24 ঘন্টা? ধরো আজকে কোনো অ্যাকিউজ পারসনকে অ্যারেস্ট করেছে আর সে অ্যারেস্ট করেছে দেখা যাচ্ছে দীঘা থেকে এবং তাকে নিয়ে যাওয়া হবে কলকাতাতে, তাহলে এই যে 4 ঘন্টা লাগবে দীঘা থেকে কলকাতায় আসতে, এই টাইমটা বলছে অ্যাড হবে না 24 ঘন্টার মধ্যে, যেহেতু এটা যাতায়াতের রাস্তা। এবং এর মধ্যে বলছে আরেকটা জিনিস যে 187 সেকশন অনুযায়ী, এবার 187 সেকশনে কি রয়েছে, মেডিকেল টেস্ট রয়েছে, হেলথ টেস্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, তাহলে সেই টাইমগুলোও তো 24 ঘন্টার মধ্যে কভার হয়ে উঠবে না, তাহলে ওই টাইমগুলোও বাদ দিয়ে যে 24 ঘন্টা যেটা মানে অ্যারেস্ট করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত লাগবে সেই টাইমটুকুর মধ্যে মানে সেই 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাতে হবে। তাহলে কি বলছে যে যদি কোনো ব্যক্তি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার হন তাহলে পুলিশ তাকে অপ্রয়োজনীয়
প্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় হেফাজতে রাখতে পারবে না। সর্বোচ্চ সময়সীমা হচ্ছে যে কোনো বিশেষ ম্যাজিস্ট্রেটের আদেশে 187 অনুযায়ী না থাকলে গ্রেফতারের পর সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত হেফাজতে রাখা যাবে। এবং ব্যতিক্রম বলছে 24 ঘন্টা গণনার সময় গ্রেফতারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছাতে যে সময় লাগে তা জার্নি টাইম, তা গণনার মধ্যে কিন্তু ধরা হবে না। তাহলে সহজ ভাষায় বলছে যে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে তুলতে হবে, ভ্রমণের সময় বাদ যাবে এবং ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ না থাকলে বেশিক্ষণ ওকে আটকে রাখা যাবে না। সেকশন 59 বলছে পুলিশ টু রিপোর্ট অ্যাপ্রিহেনশন। অফিসার ইন চার্জ অফ আ পুলিশ স্টেশন শ্যাল রিপোর্ট টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট or if he so directs to the subdivisional magistrate the cases of all persons arrested without warrant within the limits of their respective stations whether such persons have been admitted to bail or otherwise. ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের রিপোর্ট প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে অফিস ইনচার্জের দায়িত্বে তার থানার সীমার মধ্যে ওয়ারেন্ট ছাড়া যেসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের সকল মামলার রিপোর্ট পাঠানো। কাকে রিপোর্ট পাঠাতে হবে? জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিএমকে পাঠাতে হবে, অথবা জেলা ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেন তাহলে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে পাঠাতে হবে। এবার জামিনের অবস্থা উল্লেখ করতে হবে, মানে রিপোর্টে উল্লেখ থাকবে যে ব্যক্তিকে জামিনে ছাড়া হয়েছে কিনা অথবা হেফাজতে রাখা হয়েছে। তাহলে সহজ ভাষায় বলছে যে থানায় ওয়ারেন্ট ছাড়া যাকে গ্রেফতার করা হয়েছে তার খবর জেলা প্রশাসনকে জানাতে হবে, এটি নজরদারি নিশ্চিত করে। সেকশন 60 বলছে ডিসচার্জ অফ আ পারসনস অ্যাপ্রিহেন্ডেড। নো পারসন হু হ্যাজ বিন অ্যারেস্টেড বাই আ পুলিশ অফিসার শ্যাল বি ডিসচার্জড এক্সেপ্ট অন হিজ বন্ড অর বেল বন্ড অর আন্ডার দ্য স্পেশাল অর্ডার অফ আ ম্যাজিস্ট্রেট। গ্রেফতারকৃত ব্যক্তিকে মুক্তির নিয়ম। কোনো ব্যক্তি যদি পুলিশ কর্তৃক গ্রেফতার হন তাকে মুক্তি দেওয়া যাবে শুধুমাত্র ব্যক্তিগত বন্ড, বেল বন্ড অথবা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশে। এবারে এটা কেন করা হয়েছে? দেখা যাচ্ছে যে তোমরা বলতে পারো যে এখনই তো ধরা হয়েছে তাহলে এখনো কেন ছেড়ে দেবে? এই কারণে যদি এরকম হয় যে কোনো একটা ব্যক্তিকে ভুলবশত পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে এবং তাকে যদি এটা বলা হয় যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই ছোট্ট ভুল করে ফেলেছো তার কারণে তোমাকে এমনি ছেড়ে দিলাম, তাহলে এতে লোকজন একদম হয় না যে হালকে মেলে লিয়া এরকম হয়ে যাবে। তো এই কারণে এই প্রসেসটা দেওয়া হয়েছে যে বন্ড, বেল বন্ড এই পুরো প্রসেস থেকে তাকে মুক্তি পেতে হবে। তাহলে কি হবে যে পুলিশও যাকে তাকে তুলবে না, আর যাদেরকে তুলছে তারাও ভাববে যে না একবার যদি খাঁচায় ঢুকে যায় তাহলে এত লম্বা প্রসেস দিয়ে আমাকে বেরোতে হবে, তো তারাও একটু সামলে থাকবে। তাহলে পুলিশ ইচ্ছা মতো কাউকে ছেড়ে দিতে পারবে না আর আইনসম্মত প্রক্রিয়া মেনে মুক্তি দিতে হবে। সেকশন 61 বলছে পাওয়ার অন এসকেপ টু পারসিউ অ্যান্ড রিটেক। ইফ আ পারসনস ইন আ লফুল কাস্টাডি এসকেপ অর ইজ রেস্কিউড দ্য পারসনস ফ্রম হুজ কাস্টাডি হি এসকেপড অর ওয়াজ রেস্কিউড মে ইমিডিয়েটলি পারসিউ অ্যান্ড অ্যারেস্ট হিম ইন এনি প্লেস ইন ইন্ডিয়া। যদি কোনো ব্যক্তি আইনসম্মত হেফাজতে মানে লফুল কাস্টাডি থেকে পালায় অথবা কাউকে দ্বারা উদ্ধার মানে রেস্কিউ করে, ঠিক আছে, মানে কেউ আটকে রয়েছে তাকে রেস্কিউ করে নিল কারো মানে কোনো লফুল কাস্টাডি থেকে, তাহলে যার হেফাজতে থেকে পালিয়েছে তিনি অবিলম্বে ভারতের যে কোনো স্থানের থেকে তাকে ধাওয়া করে পুনরায় গ্রেফতার করতে পারবেন। মোট কথা বলছে যে ধরো কোনো একটা পুলিশের কাছে কোনো একটা অ্যাকিউজড লফুলি কাস্টাডিতে রয়েছে, এবার তার বেশ কিছু বন্ধু টন্ধু এসে তাকে কি করলো, রেস্কিউ করলো। এবার যার কাছে যেই পুলিশের কাছে সে কাস্টাডিতে ছিল সে চাইলে দরকার পড়লে ইন্ডিয়ার মধ্যে যে জায়গায় সে যাক না কেন সে তখন আর জুরিসডিকশন কিচ্ছু মানবে না, যেখানে সে লোকাবে সেখানে গিয়ে তাকে আবার ধরে আনতে পারবে, এটা তার রাইট রয়েছে। দুই বলছে দ্য প্রভিশনস অফ সেকশন 44 শ্যাল অ্যাপ্লাই টু অ্যারেস্ট আন্ডার সাবসেকশন 1 although the persons making any such arrest is not acting under a warrant and is not a police officer having authority to arrest। এই পুনরায় গ্রেফতারের ক্ষেত্রে ধারা 44 বিধান প্রযোজ্য হবে যদিও গ্রেফতারকারীর ব্যক্তির ওয়ারেন্ট নিয়ে কাজ করছেন না বা তিনি পুলিশ কর্মকর্তা নন। মানে সহজ ভাষা বলছে যে পালালে আবার ধরা যাবে, দরজা ভেঙে প্রবেশের নিয়ম যেটা ছিল সেকশন 44 সেটা প্রযোজ্য ওয়ারেন্ট না থাকলেও কিন্তু হবে, যেহেতু আবার পালিয়ে গেছেন হ্যাঁ, তো তখন আর ওকে আবার নতুন করে ওয়ারেন্ট লিখিয়ে টিকিয়ে মানে আদেশ আনতে হবে না। সেকশন
62তে বলছে অ্যারেস্ট টু বি মেড স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু সংহিতা। নো অ্যারেস্ট শ্যাল বি মেড এক্সেপ্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দিস সংহিতা অর এনি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স প্রোভাইডিং ফর অ্যারেস্ট। তাহলে আইনি অনুযায়ী গ্রেফতার, কোনো গ্রেফতার করা যাবে না যদি না তা এই সংহিতার বিধান অনুযায়ী হয় অথবা অন্য কোনো প্রযোজ্য আইনের বিধানে বৈধভাবে হয়। মানে আইন বহির্ভূত গ্রেফতার সম্পূর্ণ নিষিদ্ধ, প্রতিটি গ্রেফতার আইনি বিধান মেনে হতে হবে, ঠিক আছে? মানে আনলফুল কিন্তু তুমি কাউকে অ্যারেস্ট করতে পারবে না। আচ্ছা, এখানে আমাদের চ্যাপ্টার 5 কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে। এবার এখানে আমি কিছু টেবিল করে রেখেছি যেটা তোমাদের মুখস্থ করতে সাহায্য হবে। এতক্ষণে যে আমরা সেকশন 35 থেকে সেকশন 62 পর্যন্ত পড়েছি, ওটাতে এক একটা সেকশন এক এক জায়গায় দেওয়া রয়েছে, কিন্তু যদি আমরা সেকশনগুলোকে এইভাবে অর্ডার ওয়াইজ পড়ি তাহলে আমাদের আরো বেশি বুঝতে সাহায্য হবে বা মুখস্থ করতে বা মনে রাখতে সাহায্য হবে। আমি ফার্স্টে টেবিল করেছি যে হু মে অ্যারেস্ট, কে অ্যারেস্ট করবে, সেকশন 35, 42, 39। এবার তোমরা বলবে যে অর্ডারে তো নেই, 35 এর পরে 42 কি করে আসছে, 39 হওয়ার কথা, কিন্তু এখানে আমি যদি তুমি দেখো তাহলে এটা পাওয়ার ওয়াইজ দেওয়া রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা টেবিলে এইভাবেই আমি সাজিয়ে রেখেছি। তো যদি এইভাবে পড়ো, সেকশন 35 এর পরে সেকশন 42 পড়ো, দেন 39 পড়ো, তাহলে একটা চার্ট হিসাবে তোমাদের বুঝতে কিন্তু সাহায্য হবে পাওয়ার ওয়াইজ। এখানে বলছি হু মে অ্যারেস্ট, কে অ্যারেস্ট করতে পারবে, এই কটা সেকশন পড়ে নিলে। রাইটস অফ অ্যারেস্টেড পারসন, যাকে অ্যারেস্ট করা হবে মানে যে অ্যাকিউজড পারসন, তার নিজস্ব কি কি রাইটস থাকতে পারে তো সেটা বলা রয়েছে। তারপরে বলছে যে প্রসিডিওর বিফোর অ্যান্ড আফটার অ্যারেস্ট, অ্যারেস্টের আগে এবং পরে কি কি প্রসিডিওর ফলো করতে হবে সেই সেকশনগুলো এখানে লেখা রয়েছে। আর একটা রয়েছে মেডিকেল এক্সামিনেশন, অ্যারেস্ট হওয়ার পরে যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের কথা এখানে বলা রয়েছে। এবার দেখো এই 51 আর 52টা হচ্ছে অ্যাকিউজডের এগেনস্টে যায়, কিন্তু এই 53টা অ্যাকিউজডের বিহাফে কথা বলে, যে এক্সামিনেশন অফ অ্যারেস্ট পারসন বাই মেডিকেল অফিসার, এটা ওর বিহাফে, তাই আন্ডারলাইন করে রেখেছি, ঠিক আছে? এই অর্ডারে যদি পড়ো তাহলে পুরো চ্যাপ্টার 5টা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে সুবিধা হবে। আজকে এই পর্যন্ত।